এক ভিন্ন যুদ্ধ। মিসাইলের যুদ্ধ নয়, ট্যাঙ্কের যুদ্ধ নয়, এটা ডিজিটাল যুদ্ধ। ইরান এবং ইসরায়েলের মধ্যে জুনের 12 দিনের সংঘাতে সাইবার আকাশে যে লড়াই হয়েছে তা আজকে আমাদের সামনে নতুনভাবে উন্মোচিত হচ্ছে। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের প্রধান ইওসি কারাদি জানিয়েছেন, জুনের যুদ্ধে ইরানের সাইবার হামলার পরিসর এতটাই বিস্তৃত ছিল যে তা প্রতিটি ইসরায়েলি নাগরিককে টার্গেট করতে পারত। তিনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাইবার উইক 2025 সম্মেলনে বলেন, ইরান যুদ্ধের সময় 1200টি আলাদা তথ্য অভিযান চালায়। এসব ছিল টেক্সট মেসেজ, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রতিটি একসাথে হাজার হাজার ইসরায়েলিকে লক্ষ্য করত। কারাদির ভাষায়, ইরান ইসরায়েলে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে এবং শুধু একবার নয়। তিনি আরও জানান, ইরানি হ্যাকাররা পার্কিং ক্যামেরা এবং সড়কের অন্যান্য ক্যামেরায় ঢুকে পড়েছিল। লক্ষ্য ছিল ইসরায়েলি ভিআইপিদের অবস্থান ট্র্যাক করা, তাদের ক্ষতি করার জন্য অপারেশন তৈরি করা। ইরান ইসরায়েল সাইবার যুদ্ধের পুরো চিত্র এখনও প্রকাশ পায়নি। উভয় দেশই দাবি করেছে তারা সাইবার অঙ্গনে বড় সাফল্য পেয়েছে। কারাদি বলেন, যখন ওয়েইজম্যান ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, হামলাটা সেখানে শুরু হয়নি। তার কিছুক্ষণ আগে ফ্যাকাল্টি সদস্যদের কাছে হুমকি ইমেইল পাঠানো হয়েছিল। একই সময়ে তারা বিল্ডিংয়ের রাস্তার ক্যামেরা নিয়ন্ত্রণ করেছিল, যে ক্যামেরা ঠিক সেই নতুন বোমা বর্ষিত স্থাপনাটিকে দেখছিল। ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স ইসরায়েলের সবচেয়ে সম্মানিত গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স সব ক্ষেত্রেই অগ্রগামী ভূমিকা রয়েছে তাদের। কারাদি বলেন, এছাড়াও তারা ফাঁস করা তথ্য প্রকাশ করেছে, লক্ষ্য ভয় গভীর করা। কারাদি আরেকটি উদাহরণ দেন, ইয়ম কিপুরে শামির মেডিকেল সেন্টারের ওপর সাইবার হামলা থামানো হয়েছিল। শুরুতে মনে হচ্ছিল এটা ক্লাসিক র্যানসামওয়্যার। চীনের একটি র্যানসামওয়্যার গ্রুপ দাবি করেছিল তারা সংবেদনশীল তথ্য চুরি করেছে, কিন্তু কিছুক্ষণ পরে মুক্তিপণের দাবি গায়েব হয়ে যায়, কারণ দেখা গেল আসল অভিনেতা ইরান। তারা এই গ্রুপকে সামনের মুখ হিসেবে ব্যবহার করেছিল। কারাদি দাবি করেন, ইসরায়েলি প্রতিরক্ষা বিস্তৃত ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছিল, তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। সম্মেলনে উপস্থিত এক মার্কিন সাইবার নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরান যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সাইবার হুমকি। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া সবই বড় হুমকি, কিন্তু চীন সবচেয়ে বড়। তিনি বলেন, চীন সাইবার অস্ত্র ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে ভবিষ্যৎ সংঘাতে সামাজিক বিশৃঙ্খলার মুখোমুখি করার চেষ্টা করছে। বিষয়টা এখানেই গুরুত্বপূর্ণ, ইরান শুধু ক্ষেপণাস্ত্র শক্তি নয়, ইরান আজ সাইবার শক্তিও। ইসরায়েল তা নিয়ে স্পষ্টভাবেই উদ্বিগ্ন। আর আধুনিক বিশ্বে যে দেশ সাইবার অঙ্গনে শক্তিশালী, তার হাতেই থাকে নতুন যুগের যুদ্ধের চাবিকাঠি। আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যের এমন একটি পরিস্থিতি বিশ্লেষণ করব যা শুধু ইসরায়েল বা ইরানের জন্য নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তথ্য এসেছে ইসরায়েলের নিজস্ব সংসদ নেসেটের ভেতরের একটি গোপন বৈঠক থেকে। সেখানে বলা হয়েছে, ইরান মাত্র 6 মাস আগের যুদ্ধের পর আবারও বড় আকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। মারিফ ও আল জাজিরার রিপোর্ট বলছে, ইরানের দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন এখন ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বড় রকমের আতঙ্ক তৈরি করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েল যে ক্ষতি করেছিল, ইরান সেই অবকাঠামো খুব দ্রুত পুনর্গঠন করছে। নেসেটকে ব্রিফ করা এক আইডিএফ কর্মকর্তা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অত্যন্ত দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে এবং এটি তাদের সামরিক পরিকল্পনায় এখনও শীর্ষ অগ্রাধিকার। একই সময়ে ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরে বৃহৎ সামরিক মহড়া চালায়। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা সব ধরনের সক্ষমতা একত্রে পরীক্ষা করা হয়েছে। ইরানের রিভলিউশনারি গার্ড নেভির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসেরি বলেছেন, মহড়ায় পরীক্ষিত একটি নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা পারস্য উপসাগরের সম্পূর্ণ দৈর্ঘ্যেরও বেশি, অর্থাৎ 1375 কিলোমিটারের ওপরে। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণ পরিবর্তন করা যায় এবং এর নির্ভুলতা অত্যন্ত উচ্চ। এটি ইরানের অভ্যন্তরেই সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ওমান সাগরের নকল লক্ষ্যবস্তুতে শতভাগ সাফল্যে আঘাত হেনেছে। ড্রোনও নকল শত্রুর ঘাঁটিতে আঘাত করেছে। মহড়ার প্রথম দিন ইরানি জাহাজগুলো কাছাকাছি থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজকে সতর্কবার্তা পাঠিয়েছে। ইরান দাবি করে তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার।
যা ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই পরিসীমা 500 কিলোমিটারের মধ্যে সীমিত রাখার দাবি করছে, যা তেহরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের অভ্যন্তরে এই উদ্বেগ কেন এত বেশি? নেসেটের বৈঠকে আইন প্রণেতারা আরও জানতে চান, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ব্যর্থ হয়, তবে ইসরায়েল কি হামাসকে সম্পূর্ণ পরাজিত করার মতো পরিকল্পনা তৈরি করেছে? আইডিএফ প্রতিনিধি জানান, এমন একটি পরিকল্পনা নকশা পর্যায়ে রয়েছে। পশ্চিমা কূটনীতিকরা আরও তথ্য দিয়েছেন। তাদের মতে, ইসরায়েল যুদ্ধের সময় ইরানের প্ল্যানেটারি মিক্সার ধ্বংস করেছিল, যা ক্ষেপণাস্ত্র তৈরির মূল যন্ত্র। তার অভাবে ইরান এখন পুরনো প্রযুক্তিতে উৎপাদন শুরু করেছে। লক্ষ্য স্পষ্ট, পরবর্তী যুদ্ধ হলে ইরান একসঙ্গে 500 থেকে 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চায়। ইসরায়েল পশ্চিমা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছে যে তারা আরেকটি সরাসরি সংঘাত চায় না, কিন্তু ইরান এসব বার্তা প্রতারণা হিসেবে দেখছে, ফলে ভুল হিসাবের ঝুঁকি বাড়ছে। সব মিলিয়ে কূটনীতিকদের পর্যবেক্ষণ, ইরান তার পারমাণবিক কর্মসূচি খুব দ্রুত এগিয়ে নিচ্ছে না, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আর সেটাই ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগে পরিণত হয়েছে। ইরান এবং ইসরায়েল এই দুই প্রতিদ্বন্দ্বীর গল্প আবার ফিরে এসেছে নতুন উত্তাপে। ইসরায়েল সতর্ক করছে, তারা বলছে ইরান ভবিষ্যৎ যুদ্ধে একসাথে 2000 ক্ষেপণাস্ত্র ছুটতে চায়। এটা কোনো ছোট পরিকল্পনা নয়। ইসরায়েল বলছে 12 দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখন আবার দ্রুত গতিতে তা তৈরি করছে। ইরানের কারখানাগুলো নাকি চলছে দিনরাত বিরামহীনভাবে। লক্ষ্য আগের ক্ষমতা ফিরিয়ে আনা এবং আরও শক্তিশালী হওয়া। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অতীতের তুলনায় আরও দ্রুতগতিতে পুনর্গঠন করছে। ইসরায়েলি মিডিয়া বলছে, নেসেটের এক গোপন বৈঠকে ইসরায়েলের শীর্ষ সামরিক প্রতিনিধি এই সতর্কবার্তা দিয়েছেন। পশ্চিমা কূটনীতিকরাও উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, ইসরায়েল গত বছর ইরানের প্ল্যানেটারি মিক্সারকে টার্গেট করেছিল। প্ল্যানেটারি মিক্সার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য সলিড ফুয়েল তৈরিতে মূল ভূমিকা রাখে, সেগুলোকে নিশানা করেছিল। কিন্তু তেহরান এখন নাকি পুরনো পদ্ধতিতে আবার জ্বালানি উৎপাদন শুরু করেছে। ওয়াইনেটের তথ্য মতে, গোয়েন্দা ব্রিফিং পাওয়া আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ইরান তার কারখানাগুলোতে নতুন করে উৎপাদন শুরু করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভাইস বলেছেন, ইরানি কর্মকর্তারা তাকে জানিয়েছেন কারখানাগুলো দিনরাত চলছে। যদি আবার যুদ্ধ হয়, তারা 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র ছোড়া না, একবারই 2000 ক্ষেপণাস্ত্র ছুটতে চায়। এরই মাঝে ইরান পারস্য উপসাগরে বড় ধরনের IRGC নৌ মহড়া চালিয়েছে। এই মহড়ায় রয়েছে 2000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাথে আত্মঘাতী ড্রোনও। 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে মোতায়েন ছিল। ইরানি মিডিয়া বলছে, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকাশ ও সমুদ্রের লক্ষ্য দ্রুত চিহ্নিত করেছে এবং উচ্চ নির্ভুলতায় আঘাত হেনেছে। প্রতিদিনই ইরানি নৌ ইউনিটগুলো এলাকায় থাকা মার্কিন জাহাজগুলোর কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে। পশ্চিমা কূটনীতিকদের মতে, ইসরায়েল মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে বার্তা পাঠিয়েছে তারা আরেকটি সরাসরি সংঘর্ষ চায় না, কিন্তু ইরানি কর্মকর্তারা এসব বার্তাকে প্রতারণামূলক মনে করে প্রত্যাখ্যান করেছেন। IRGC মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি দাবি করেছেন, 12 দিনের যুদ্ধে তারা 2 বার হাইফা রিফাইনারি আঘাত করেছে, একটি মোসাদ সদর দফতরে হামলা চালিয়ে 36 জনকে হত্যা করেছে। তিনি বলেন, তারা যদি তেহরানে আমাদের ফুয়েল স্টোরেজে হামলা চালায়, আমরা 5 ঘন্টা পরে হাইফা রিফাইনারিকে 2 বার আঘাত করি। তারা যদি আমাদের ইন্টেলিজেন্স সেন্টারে হামলা করে, আমরা মোসাদকে আঘাত করি এবং 36 জন নিহত হয়। ইসরায়েল বলছে, ইরানি হামলায় নিহতের সংখ্যা ছিল 28। নাইনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র এতটাই নির্ভুল যে তারা ইসরায়েলের 32 তলার ডেটা সেন্টারের নিচের তলাও সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? ইসরায়েলি নিরাপত্তা গবেষক রাজ জিমাত বলেন, 12 দিনের সংঘর্ষের পর ইরান ইসরায়েল পরিস্থিতি অত্যন্ত অস্থির। তিনি বলেন, ইসরায়েলের 2টি শঙ্কা, একটি ভুল হিসাব এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করা। ইসরায়েল এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জবাব দেবে কিভাবে। কিন্তু ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অথবা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুরু হয়, ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে পারে। পশ্চিমা কূটনীতিকদের মতে, ইরান এখন পারমাণবিক কর্মসূচির দিকে তত দ্রুত ছুটছে না, তাদের অগ্রাধিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি।
তুরস্কের ভেতরেই লুকানো ইরান হামাস নেটওয়ার্ক ইসরায়েলের নতুন দাবি। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, খুব সংবেদনশীল। মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় নতুন এক ঝড় তুলেছে। ইসরায়েল দাবি করেছে তুরস্কে থাকা গাজাবাসীরা ইরানের নির্দেশে এক গোপন আর্থিক নেটওয়ার্ক চালাচ্ছে, যা সরাসরি অর্থ পাঠাচ্ছে হামাসের কাছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে গাজা থেকে তুরস্কে বসবাসরত কিছু লোক ইরানের টাকা গ্রহণ করছে, সেগুলো তারা তুরস্কেই জমা রাখছে। তারপর সেই অর্থ সরাসরি হামাসকে পাঠানো হচ্ছে। প্রতি ধাপে গোপন যোগাযোগ, প্রতি ধাপে সম্পূর্ণ সাংগঠনিক নিয়ন্ত্রণ। ইসরায়েল বলছে হামাসের এই নেটওয়ার্কের কেন্দ্রেই আছে তুরস্কের ফাইন্যান্স সিস্টেম। বিশাল অঙ্কের টাকা সেখানে হাত বদল হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আইডিএফ এর আরবি মুখপাত্র কর্নেল আভেখাই আদ্রেই এই তথ্য প্রকাশ করেছেন। তিনি আরো বলছেন, ইরান নেতৃত্ব দিচ্ছে, গাজাবাসীরা তুরস্কে বসেই হামাসের পক্ষ থেকে টাকার প্রবাহ চালাচ্ছে। এটি পুরোপুরি পরিকল্পিত, পুরোপুরি নিয়ন্ত্রিত। আইডিএফ এবং শিনবেদ বলছে তারা কিছু নথি পেয়েছে। সেসব নথি দেখাচ্ছে এই নেটওয়ার্কটি গাজা উৎপত্তি ব্যক্তিদের দ্বারা পরিচালিত। তারা তুরস্কে বাস করে, তারা ইরানের সাথে পুরোপুরি সমন্বয়ে কাজ করছে। তাদের কাজ ইরানের অর্থ গ্রহণ, তা সংরক্ষণ এবং সরাসরি হামাসের কাছে পাঠানো। আদ্রে লিখেছেন, হামাস ইরানের নেতৃত্বে তুরস্কের কেন্দ্রে বসে মানি এক্সচেঞ্জার নেটওয়ার্ক চালাচ্ছে। তারা তুরস্কের আর্থিক অবকাঠামোকে সন্ত্রাসী উদ্দেশ্যে ব্যবহার করছে। ইসরায়েল বলছে এই নথিতে দেখা যাচ্ছে এটি পুরো টাকার অল্প অংশ। মোট টাকার পরিমাণ শত শত মিলিয়ন ডলার পর্যন্তও হতে পারে। ইরান যেভাবে অর্থ ঢেলে দিচ্ছে তা তাদের এক বিশাল শক্তির পরিচয়। একটি দেশকে আঞ্চলিক রাজনীতিতে কতটা প্রভাবশালী হতে হয় ইরান তার উদাহরণ। ইসরায়েলের মতে হামাস এখনো থেমে নেই। গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও তারা ইরানি সমর্থন নিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে। তারা নিজেদের সক্ষমতা গড়ে তুলছে গাজার বাইরেও। আদ্রে বলছেন, হামাস ইরানের উৎসাহ ও সমর্থনে গাজাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তবুও তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে। তারা নিজেদের সামরিক ক্ষমতা বাড়াচ্ছে গাজার বাইরের জায়গাগুলোতেও। ইসরায়েল ৩ জন মূল অপারেটরকে চিহ্নিত করেছে। তারা সবাই গাজা থেকে তুরস্কে গিয়ে কাজ করছে। তামির হাসান, তিনি হামাসের একজন শীর্ষ অর্থ কর্মকর্তা। তিনি সরাসরি খলিল আল হাইয়ার কাছে রিপোর্ট করেন। খালিল ফ্রাউনে টাকার লেনদেনের সঙ্গে যুক্ত একজন মানি চেঞ্জার। ফারিদ আবু জায়ে এই নেটওয়ার্কের আরেক মূল ব্যক্তি। তারা মিলেই ইরানের অর্থ হামাসের হাতে পৌঁছে দিচ্ছে বলে ইসরায়েল দাবি করেছে। এই ঘটনায় ইসরায়েলের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াহিয়াল লাইটা তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরানি শাসন এখনো সন্ত্রাস ও দুর্নীতিতে জড়িত। তুরস্কে থাকা হামাস সম্পৃক্ত ব্যক্তিরা সন্ত্রাসী উদ্দেশ্যে অর্থ পাচার করছে। একটি ন্যাটো সদস্য দেশের ভূমিকা এটাই সবচেয়ে বড় প্রশ্ন। শেষে ইসরায়েল আবারও সতর্ক করেছে, গাজা ধ্বংস হয়ে গেলেও হামাস থেমে নেই। নতুন পরিকল্পনা চলছে, নতুন লক্ষ্য ঠিক হচ্ছে। ইরানের শক্তির সমর্থনে তাদের কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে বলে ইসরায়েল মনে করে। মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ ভীষণ জটিল। ইরানের প্রভাব দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা হুমকিতে আছে। বিশ্ব রাজনীতি যেন দাবার বোর্ড, প্রতি ঘুঁটির চলনই লুকিয়ে রাখে শক্তির নতুন হিসাব। আর সেই বোর্ডেই আজ ঘটে গেল নতুন এক নাটক। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে হঠাৎ ঢুকে পড়েছে রাশিয়া ও চীনের যুদ্ধ বিমান। 7টি রুশ বিমান, 2টি চীনা বিমান। সময়ের দিক থেকে ঘটনা সংক্ষিপ্ত, কিন্তু এর বার্তা দীর্ঘ। কারণ এই দুই দেশের সামরিক শক্তি এখন শুধু নিজেদের সীমান্তেই সীমাবদ্ধ নয়। রাশিয়া চীন এখন বৈশ্বিক ভূ রাজনীতির শক্তিশালী জুটি। ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ সবাই আজ এদের শক্তি হিসাব করে পদক্ষেপ নেয়। সিউল জানায়, ঘটনা চোখে পড়তেই তারা যুদ্ধ বিমান পাঠিয়েছে। সতর্ক অবস্থান, দ্রুত সিদ্ধান্ত, অপ্রত্যাশিত পরিস্থিতি ঠেকানোর কৌশল। দক্ষিণ কোরিয়া স্পষ্ট করে দিয়েছে, কেউ যদি আকাশে হঠাৎ উপস্থিত হয় তারা চুপ থাকবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রুশ ও চীনা বিমান দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। এটি শুধু শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই এলাকা কারও আকাশসীমা নয়। তবু নিয়ম আছে, যে দেশে ঢুকবেন তাকে আগে পরিচয় জানাতে হয়। এটাই প্রোটোকল। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। চলতি বছরের মার্চেও রুশ বাহিনী একইভাবে প্রবেশ করেছিল। সিউল তখনও যুদ্ধবিমান পাঠিয়েছিল। তাই ঘটনা নতুন নয়, কিন্তু বার্তা নতুন। আর বার্তা পরিষ্কার, রাশিয়া ও চীন এখন প্রশান্ত মহাসাগরকে তাদের যৌথ শক্তির প্রদর্শনের স্থলে পরিণত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, রাশিয়ার বোমারু বিমান উড়ে আসে উল্লেং ও ডক্তো দ্বীপের কাছে।
চীনের বোমারু বিমান প্রবেশ করে ইউতো অঞ্চলের দিকে। এই অঞ্চলগুলো খুবই সংবেদনশীল। দক্ষিণ কোরিয়া ও জাপানেরও এমনকি বৃহত্তর পশ্চিমা জোটেরও নজর থাকে এখানে। এরপর যা ঘটল তা আরও গুরুত্বপূর্ণ। দুই দেশের বিমান একসঙ্গে উড়ল জাপানের তোসুশিমা দ্বীপের কাছাকাছি। হ্যাঁ, একসঙ্গে। এটি শুধু টহল নয়, এটি মেসেজ, বার্তা। ইঙ্গিত রাশিয়া ও চীন এই অঞ্চলে এখন যৌথ ছায়া তৈরি করছে। সিউল বলছে তারা আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে, যে কোনো তৎপরতার বিরুদ্ধে সক্রিয় থাকবে সেনাবাহিনী। তাদের বক্তব্য কঠোর কিন্তু কূটনৈতিকভাবে নিয়ন্ত্রিত। চীন পরে নিশ্চিত করে বলেছে তারা রাশিয়ার সঙ্গে পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছে। এটা তাদের বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এই টহল শান্তি বজায় রাখার জন্য, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল। তবে বাস্তবতা কি? বাস্তবতা হলো বিশ্বের শক্তির ভারসাম্য বদলাচ্ছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন, আর মাঝখানে কোরিয়া, জাপান, তাইওয়ান, যারা প্রতিদিনই নতুন সামরিক চাপের মুখে। ইসরায়েলের মতোই, যাদের আকাশে এক মুহূর্তের অস্থিরতাও বড় সংকেত তৈরি করে। রাশিয়া ও চীন শুধু টহল দেয়নি, তারা দেখিয়েছে এই অঞ্চলে তাদের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আকাশে আজ যে ছায়া দেখা গেছে, সে ছায়া আগামী দিনের প্রতিযোগিতারও পূর্বাভাস। রাশিয়া ও চীনের শক্তি এখন অঞ্চলকে নতুনভাবে সাজাচ্ছে। হুথিদের ট্রাম্প কার্ড পুতিনের জন্য এক খেলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবার সবাইকে চমকে দিল। এবার তারা মুক্তি দিল এক রাশিয়ান নাবিককে। কাজটি করেছে কৌশলগতভাবে, যাতে পুতিনের মন জয় করা যায়। ইসরায়েলের চোখে এই ঘটনা স্পষ্ট বার্তা, হুথিরা এখন শক্তিশালী, চতুর এবং আন্তর্জাতিক কূটনীতির খেলায় সাবলীল। হুথিরা দেখালো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একমুখী আক্রমণ ড্রোন মোতায়েন করেছে, নাম লুকাস, যা ইরানের শাহেদ 136-এর কপি। মূল্য মাত্র $35,000। কিন্তু হুথিরা ইতিমধ্যেই 7টি আমেরিকান $multi-million ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই দেখলেও হুথিরা আকাশেও ভয়ঙ্কর। রেড সি এখন হুথিদের এলাকা। হুথিরা নিয়ন্ত্রণ করছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ। বাণিজ্যিক জাহাজে তারা নিয়মিত হামলা চালাচ্ছে। ইসরায়েলের সরবরাহ চেইনও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল 30 দিনের মধ্যে আকাশে প্রাধান্য তৈরি হবে, কিন্তু হুথিরা প্রমাণ করল ইউএস ব্যর্থ। পুতিনের সঙ্গে হুথির সম্পর্ক। হুথি বিদ্রোহীরা রাশিয়ার কাছে সদিচ্ছা দেখিয়েছে। এক রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া সেই প্রমাণ। ফলে ক্রেমলিন এখন মধ্যপ্রাচ্যে নতুন প্রভাব পেল। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা শুধু বিদ্রোহী নয়, শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড়। হুথি, ইরান, রাশিয়া ত্রয়ী। হুথিরা শুধু ইরান থেকে সমর্থন পায় না, রাশিয়াও তাদের সহযোগিতা করছে। 2024 সালে হুথিদের লক্ষ্যবস্তুতে তথ্য দিয়ে সাহায্য করেছে। ইসরায়েল বুঝেছে হুথি শক্তি এখন আন্তর্জাতিক কৌশলেও বড় ভূমিকা রাখে। হুথিরা গাজার পাশে। গাজা যুদ্ধেও হুথিরা সমর্থন দেখিয়েছে। লোহিত সাগরে তারা হাইপার অ্যাক্টিভ। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কোনো পদাতিক বাহিনী নেই ইয়েমেনে। MQ-9S নজরদারি করতে পারে, কিন্তু হাতে নেই সরাসরি নিয়ন্ত্রণ। ড্রোন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ যথেষ্ট নয়। হুথিরা বারবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিয়ন্ত্রণ ফাঁক ফোকর যুক্ত। হুথিরা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক। ইরান, রাশিয়ার সাহায্যে তারা নিরাপদ পথও তৈরি করেছে। ইসরায়েলের কাছে স্পষ্ট, হুথিরা এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিশালী খেলোয়াড়। মধ্যপ্রাচ্য যেন হুথিদের খেলার মাঠ। ড্রোন, ক্ষেপণাস্ত্র, কৌশল সবই তাদের হাতে। রাশিয়া ও ইরান তাদের সহায়ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল পর্যবেক্ষক। হুথিরা দেখিয়েছে ছোট হলেও শক্তি, কৌশল এবং ধৈর্য মিশিয়ে বড় শত্রুকে চ্যালেঞ্জ দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের জলপথ ও আকাশে হুথি শক্তি এখন অবিস্মরণীয়। 2024 সালের অগস্টে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হুথিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান কিংবা কিভাবে ফ্রন্ট লাইনে টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া। রুশ সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের নানা পরামর্শ দিচ্ছে বলে তথ্য রয়েছে, দাবি করে ওয়াশিংটন। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়। গোপনে রাশিয়ার এমন তৎপরতার দাবির মধ্যেই হুথিদের কাছে অস্ত্রের চালান প্রত্যাহার করে রাশিয়া।
মার্কিন গণমাধ্যম CNN জানায়, রাশিয়া 2024 সালে হুথি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিলেও ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো।